হল সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে প্রভোস্টের পদত্যাগ দাবি রোকেয়া হলের ছাত্রীদের। রাতভর বিক্ষোভ, ডাকসুর পুনর্নির্বাচন চেয়ে অনশনে 6 শিক্ষার্থী। সব সরকারি হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর। বাঁচবে রোগীর সময় ও শ্রম, বলছেন চিকিৎসকরা। আবাসিক ভোক্তার জন্য গ্যাসের দাম আরও ৮০% বাড়ানোর প্রস্তাব তিতাস ও সুন্দরবনে। শিল্পে বাড়াতে চায় ১৩২%, প্রবল আপত্তি উদ্যোক্তাদের। দুবাই থেকে ভারতে স্বর্ণ পাচারের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ, তথ্য পুলিশের। স্বর্ণ বহনকারী আটক হলে ধরা ছোঁয়ার বাইরে মূল হোতারা। এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২০ জন আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ঢালাইয়ের সময় ধস, জানিয়েছেন স্থানীয়রা। দেখছিলেন শিরোনাম। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। ভোট কারচুপির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্টের পদত্যাগ ও হল সংসদে নতুন করে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা। গতরাতে হলের মূল ফটকের ভেতরে ছাত্রীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। অপরদিকে ডাকসুর পুনঃতফসিলের দাবিতে আমরণ অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থী। মঙ্গলবার দিনভর ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী সংগঠনগুলোর পক্ষ বিপক্ষের নানা ধরনের কর্মকাণ্ড দেখা গেলেও রাত 10টায় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ভিতরে হঠাৎই বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। হল সংসদ নির্বাচনে রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদার বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করেন ছাত্রীরা। তাদের দাবি, পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। ছাত্রলীগ প্যানেলের প্রার্থী ছাড়া অন্য সংগঠনের প্রার্থীরা বিক্ষোভে অংশ নেন। রাতভর থেমে থেমে চলে বিক্ষোভ আর স্লোগান। তালাবদ্ধ ফটকের ভিতরেই নির্বাচনে অনিয়মের অভিযোগ এবং অংশগ্রহণকারী সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনার প্রতিবাদ জানান তারা। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে ডাকসু নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের 6 শিক্ষার্থী। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন তারা। তাদের দাবি, ডাকসু নির্বাচনের ফল বাতিল করে দ্রুত পুনঃতফসিল দিতে হবে। এ সময় উপাচার্য এবং প্রধান রিটার্নিং কর্মকর্তা এবং অন্য 5 রিটার্নিং কর্মকর্তার পদত্যাগের দাবিও জানান তারা। নির্বাচনটা সুষ্ঠু ছিল না এবং এটার প্রমাণ আমরা যারা শিক্ষার্থীরা আছি তারা দেখেছে, মিডিয়ার আপনারা যারা ছিলেন তারা দেখেছেন। সুষ্ঠু বলার কোনো চান্সই নেই এখানে। 11 মার্চ যে প্রশাসনের নির্বাচনটা হইল, এই নির্বাচনের জন্য যেসব দায়ী শিক্ষক আছে বা বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ছিল, তাদের সকলে দায়ভার স্বীকার করে তাদেরকে পদত্যাগ করতে হবে। সবকিছু ছাপিয়ে দাবি পূরণ হবে, এমনটাই প্রত্যাশা আন্দোলনরত শিক্ষার্থীদের। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের ফল মেনে নিয়ে নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ছাত্রলীগের পরাজিত প্রার্থী রেজাউনুল হক চৌধুরী শোভন। গতকাল বিকেলে টিএসসিতে নূরের সঙ্গে দেখা করে সবাইকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে কাজ করার আহ্বান জানান তিনি। কিন্তু এখনও সব পদে আবারও ভোট চান নূর। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন পুনর্নির্বাচনের কোনো সুযোগ নেই। মঙ্গলবার দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে গিয়ে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরের সঙ্গে দেখা করেন ছাত্রলীগের পরাজিত প্রার্থী রেজাউনুল হক চৌধুরী শোভন। আশ্বাস দেন একসঙ্গে কাজ করার। ভোটে কিন্তু সে বিজয়ী হয়েছে, তো আমাদের এই রায়টা প্রত্যেককে মেনে নিতে হবে। প্রত্যেককে মেনে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে, কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সকল শিক্ষার্থীরা একসাথে পাশাপাশি থেকে চলাফেরা করি। তবে পুনরায় নির্বাচন দাবি করেন নবনির্বাচিত ভিপি নূর। যদি পুনর্নির্বাচন হতে হয় তাহলে আবার আংশিক না হয়ে আমরা মনে করি পুরো নির্বাচন প্রক্রিয়া আবার নতুন করে হতে পারে। আমরা মনে করি যে এই নির্বাচনের দ্বারা দায়িত্বে ছিল, তারাও একটি সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সক্ষমতা কিংবা যোগ্যতা তাদের ছিল না। মার্চের আদালতের যে নির্দেশনা রয়েছে 31শে মার্চের মধ্যে নির্বাচন, সেই 31শে মার্চের মধ্যে আমরা পুনর্নির্বাচনের দাবি জানাই। এদিকে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার সাথে জড়িত আমি মনে করি না। এটা সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশিত একটি ফলাফল ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে একজন
পরিকল্পিতভাবে একটি ব্যক্তিকে ভিপি হিসেবে ঘোষণা করা হয়েছে আমি বলে মনে করি। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান আবার ভোটের কোনো সুযোগ নেই। সামান্য ত্রুটি বিচ্যুতি থাকলে 28 বছর পরে নির্বাচন হচ্ছে, এটা থাকবে, এটা করুক, কিন্তু ওরা যে নির্বাচন বর্জন করলো, এখন কি বর্জনের কোনো যৌক্তিকতা আছে? ভিপির মতো পোস্টে পার হয়ে গেছে, প্রফেসর সুযোগ নাই। এদিকে ভিপি পদের ফল প্রত্যাখ্যান করে মঙ্গলবার ভোররাত থেকে দিনভর উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভরত কর্মীদের সঙ্গে দেখা করে তাদের সরে যেতে বলেন ছাত্রলীগ সভাপতি। সবাই একসাথে নুরু আমাদের সাথে কাজ করবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে 3 দিনের মধ্যে ডাকসু নির্বাচন বাতিল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ভোট বর্জনকারী 5টি প্যানেল। আজ দুপুর 12টায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেওয়ার কথাও জানান তারা। নুরুল হক নূরের ভিপি হিসেবে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত ব্যক্তিগত জানিয়ে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা ফারুক জানিয়েছেন, সংগঠন পরে তাদের সিদ্ধান্ত জানাবে। এবং আমরা তো আমাদের কর্মসূচি এই বিচারের দাবিতে এবং পুনর্নির্বাচনের দাবিতে আমরা তো আমাদের কর্মসূচি ঘোষণা করেছি। এবং আমাদের নুরুল হক নূর, আপনারা জানেন যে আমি আগেও বলেছি, সে কিছুটা অসুস্থ এবং সে যে শপথের যে কথাটা বলেছে, এটা আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে পরবর্তীতে জানাবো। 11 মার্চের নির্বাচনটাকে বাতিল করে পুনঃ তফসিল দিতে হবে। যারা নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত ছিল, চিফ রিটার্নিং কর্মকর্তা, উপাচার্য সহ যারাই ছিল, তাদেরকে পদত্যাগ করতে হবে। এবং এই দাবিতে আমরা আগামীকাল দুপুর 12টায় রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে যেয়ে আমরা উপাচার্যের কার্যালয়ে অবস্থান করব, তাকে আমাদের বক্তব্য লিখিতভাবে দিব। একই সঙ্গে 3 দিনের আমরা আলটিমেটাম দিব। এই 3 দিনের মধ্যে যদি তারা এই নির্বাচন বাতিল করে পুনঃতফসিল প্রদান না করে, তাহলে আমরা পরবর্তীতে আরো বৃহত্তর কর্মসূচিতে, কঠোরতম কর্মসূচিতে পেতে বাধ্য হব। সরকারি হাসপাতালেই চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ সৃষ্টির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তার এই নির্দেশনাকে স্বাগত জানিয়ে চিকিৎসকরা বলছেন, এতে রোগীর সময় ও শ্রম বাড়বে সেবার মান। স্বাস্থ্যসেবার সার্বিক মান উন্নয়নেই এ পদক্ষেপ বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী। সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন আছে অনেক দিন ধরেই। ডাক্তারদের আন্তরিকতা নিয়েও রোগীদের অভিযোগের শেষ নেই। দেশের স্বাস্থ্যসেবার সামগ্রিক উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। মঙ্গলবার সকালে সচিবালয়ে একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, দেশের সব সরকারি হাসপাতালে প্রাইভেট কর্নার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। হাসপাতালেই যাতে ডাক্তার মহোদয়গণ একটা উইঙ্গে বসে প্রাইভেট প্র্যাকটিস করতে পারে, স্পেশালিস্ট ডাক্তাররা বসে। উনি বলেন আমরা কেন এটা করবো না, বাইরে যায় দৌড়াইয়া, এখানেই ওদেরকে একটা সুন্দর জায়গা দিয়ে দেন, একটা টাইম দিয়ে দেন, এখানেই তার প্র্যাকটিস করুক। প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে ইতিবাচকভাবেই দেখছেন সব পর্যায়ের চিকিৎসকরা। যদি প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা সরকারি হাসপাতালে করা হয়, এতে রোগীরা যেমন উপকৃত হবে এবং আমাদের যে ডাক্তারদের নিয়ে যে কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো অনেকাংশে এটিতে আমার মনে হয় এটির সমাধান হয়ে যাবে। আমি বরং সাধুবাদ দিব যে এক সেন্টারে কাজ করলে রোগীরও আমাদের ম্যানেজমেন্টটা ভালো হবে, কারণ আমি অনেক সময় পাবো ওই রোগীটাকে লুক আফটার করার জন্য। হাসপাতালের ভিতরেই আমাদের কর্মঘণ্টার বাইরে যদি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে একই দিকে যেমন রোগীরা আমাদের কাছে আরও বেশি সময় নিয়ে আরও ভালো সেবা পাবে, তেমনি আমরা নিজেরাও যারা তরুণ চিকিৎসক আছি, আমরা নিজেরা উপকৃত হতে পারবো। হাসপাতালে প্রাইভেট কর্নার হলে রোগী ও ডাক্তার উভয়েরই সময় ও শ্রম বাঁচবে, আর তাতে বাড়বে চিকিৎসার মান, এমনটাই অভিমত চিকিৎসকদের। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। আবাসিক সহ সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম গড়ে 103% বাড়ানোর প্রস্তাব করেছে তিতাস গ্যাস ও সুন্দরবন গ্যাস কোম্পানি। আবাসিকে 1 চুলায় 1350 টাকা ও 2 চুলায় মাসিক চার্জ 1440 টাকা করার আবেদন করে প্রতিষ্ঠান দুটি। দাম বাড়ানোর প্রস্তাবের যৌক্তিকতা ও আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞ ও ভোক্তা প্রতিনিধিরা। বাসাবাড়িতে 1 চুলায় গ্যাসের সংযোগে এখন প্রতি মাসে খরচ পড়ে 750 টাকা, আর 2 চুলার ক্ষেত্রে গুনতে হয় 800 টাকা। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর জন্য এই দামই বেশ চড়া বলে অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরেই। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানির দ্বিতীয় দিনে মঙ্গলবার তিতাস গ্যাস ও সুন্দরবন গ্যাস কোম্পানি আবেদন করল এই দাম আরও 80 ভাগ বাড়ানোর। অন্য গ্রাহকদের ক্ষেত্রে বাণিজ্যিক খাতে 41%, সিএনজিতে 50%, ক্যাপটিভ পাওয়ারে
196%, শিল্পে 132%, বিদ্যুতে 208 ও সার কারখানায় গ্যাসের দাম 211% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়। যুক্তি হিসেবে আগামী মাসে আরও 50 কোটি ঘনফুট বেশি দামি এলএনজি জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা বলে তিতাস ও সুন্দরবন গ্যাস। ইম্পোর্টেড এলএনজির যে অর্থ দেওয়া দরকার, সেই অর্থটা পরিশোধ করার জন্য যতটুকু অর্থ দরকার অতটুকু অর্থের জন্যই আমরা বিআরসিতে এসেছি। দাম বাড়ানোর আবেদনের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞ ও ভোক্তা প্রতিনিধিরা। এবং আপনি যে যুক্তিতে বাড়াতে চেয়েছেন সেটা তো যুক্তি বলা যায় না। সরকার এপ্রিলে কোনোভাবেই এলএনজি ইনক্রিমেন্টাল আনতে পারবে না। বিআরসিকে দিয়ে ওই জ্বালানির দাম নির্ধারণ করিয়ে এইরকম প্রহসন যেন না করা হয়। শিল্প খাত সহ জনজীবনে নেতিবাচক প্রভাবে শঙ্কা জানান ব্যবসায়ী নেতারা। এত বছর পরে আপনারা গ্যাস দিলেন, বহু লোক ডিমান্ড করবে, গ্যাসের কানেকশন পায় নাই, আর আজকেই আপনারা গণশুনানি শুরু করছেন, ডাবল দাম বাড়ায় দিবেন। আমি তো মনে করি যে এটা একটা হাস্যকর গণশুনানি। এই ধরনের মূল্য বৃদ্ধি হলে আপনার সেই ডিমান্ড থাকবে না এবং দেশ শিল্পায়নের যে পথে যে মোমেন্টামে অগ্রগতির যাত্রায় আছে সেটি ব্যাহত হবে। শুনানিতে জ্বালানি খাতে অনিয়ম ও দুর্নীতি বন্ধের জোর দাবি ওঠে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময়ে আরও থাকছে। ঠাকুরগাঁওয়ে হিমাগারে পাইপের লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে পড়ায় নষ্ট হয়ে গেছে ফসল। ক্ষতিপূরণ দাবি কৃষকের। অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে 20 জন আহত হয়েছেন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি নির্মাণাধীন ভবনের দোতলা ভবনে ছাদ ঢালাইয়ের সময় হঠাৎ ছাদ ধসে নিচে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে আহত অবস্থায় 20 জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেলে ভর্তি করা হয়। এদের মধ্যে 3 জনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পাইপ ফাইটে গেছে, পাইপটা লাগাইতে গেছি, কর্নারে ছিলাম, একদম পরে একটা ঝাঁকি মেরে ছাদটা নিচে চলে গেছে। কারেন্টের লোক ছিল, ওরা কারেন্টের মিস্ত্রি কাজ করতেছে, আমরা সবাই কাজ করতেছি, হঠাৎ করিয়া এক কোনা দিয়ে ভাঙিয়া পড়ে গেছে। এখানে কোনো লোক মিসিং নাই। তারপরে আমরা ফায়ার সার্ভিস যেহেতু আমরা এখানে আছি, আমরা শেষ পর্যন্ত আমরা পানি মারে দেখে যেতে চাই যে আসলে কোনো মিসিং আছে কিনা বা ভিতরে কোনো লোক আছে। ঠাকুরগাঁওয়ে হিমাগারের পাইপের লিকেজ থেকে গ্যাস বের হয়ে নষ্ট হয়ে গেছে প্রায় 30 একর জমির ফসল। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। এছাড়া গ্যাস নির্গত হওয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকে। তবে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটির মালিক। ঠাকুরগাঁও প্রতিনিধির তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গ্যাস নির্গমনে 30 একর ফসল নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বলদিয়া এলাকার কৃষকরা। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে আমানত কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেডের গ্যাসের পাইপলাইন লিকেজ হয়ে আশপাশে গ্যাস ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তাদের চেষ্টায় গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণে এলেও নষ্ট হয়ে যায় গম, ভুট্টা, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন আবাদি ফসল। এ অবস্থায় মহাজনের ঋণের টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গ্যাস লাইন ফাটল হওয়ার কারণে আমাদের মরিচ এবং কি আম গাছ, লিচু বাগান, আরও গম ক্ষেত, অন্যান্য খেতে মনে করেন যে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। মানুষ অসুস্থ হয়ে পড়ে, বিশেষ করে শিশু এবং মহিলারা সর্দি কাশি থেকে শুরু করে অন্যান্য অসুখে তারা আক্রান্ত হয়ে পড়ে। বাড়ি ছাড়ে 1 কিলো দূরে যায় রাত কাটাইছি। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আর তদন্তের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন আমানত কোল্ড স্টোরেজের মালিক। এ পর্যন্ত আমরা 70 জন কৃষকের তালিকা প্রণয়ন করেছি। সুদূরভাবে পর্যবেক্ষণ করে এর ক্ষতির পরিমাণটা আমরা নিরূপণ করতে পারবো। আমাদের আছে নাকি তদন্ত করে কি রিপোর্ট দিচ্ছে সেগুলো আমরা তারপর সবাই মিলে বসে ফাইসলা করে নেব। নির্গত গ্যাস থেকে নারী শিশু সহ অসুস্থ হয়ে পড়েন অনেকে। বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে 1 কিলোমিটার দূরে গিয়ে অবস্থান নেন। পরে অসুস্থ ব্যক্তিদের মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সময় সংবাদ, ঠাকুরগাঁও। ব্লাস্ট রোগের কারণে দেশে প্রতি বছরই কমছে গম উৎপাদন। সরকারি হিসাবে গেল 3 অর্থ বছরে গম চাষের জমি কমেছে 94,000 হেক্টর আর
উৎপাদন কমেছে 3.25 লাখ টন। একই সময়ে আমদানি বেড়েছে প্রায় 18 লাখ টন। কৃষকরা বলছেন, সরকারের বিধি নিষেধ ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে গম চাষে নিরুৎসাহিত হচ্ছেন তারা। আমদানি বাড়লেও আবহাওয়া বিবেচনায় এই মুহূর্তে গম আবাদ খুব বেশি বাড়ানো যাবে না বলে মনে করেন কৃষিমন্ত্রী। ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও সুস্থ থাকতে ভাতের বদলে রুটি খাচ্ছেন অনেকেই। আবার কেক, বিস্কুট সহ প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরিতেও প্রতিনিয়ত বাড়ছে গমের চাহিদা। সরকারি হিসাব বলছে বর্তমানে 70 লাখ টন চাহিদার বিপরীতে গমের উৎপাদন মাত্র 12 লাখ টন। 2016 সাল থেকেই দেশে গমের চাহিদা ও উৎপাদনের মধ্যে ব্যবধান বাড়ছে। সে বছর যশোর, মেহেরপুর ও চুয়াডাঙ্গা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 8 জেলায় ব্লাস্টের ভয়াবহ সংক্রমণ ঘটে। সংক্রমণ ঠেকাতে তখন ওইসব এলাকায় কৃষকদের গম চাষ না করার পরামর্শ দেয় সরকার। যদিও অবস্থার পরিবর্তন হয়নি এখনো। এবারও ব্লাস্টের সংক্রমণ দেখা দিয়েছে মেহেরপুরে। আমার এই গমটায় ব্লাস্ট রোগ লেগেছে, যার কারণে এটা ক্ষতিগ্রস্তর ভিতরে পড়েছে। এখানে থেকে মনে করেন যে কোনো একটা টাকাও আসবে না। গমের মাথা থেকে শুরু হয়ে নষ্ট হয়ে যাচ্ছে শেষ। টানা 3 বছরে কোনো গমের ফলন নেই আমাদের এলাকায়। গম চাষ করি 4 বিঘে 5 বিঘে করি, আর আমরা আর গম আর বুনবো না। সরকারি হিসেবে 2013-14 অর্থ বছরে দেশে গম আমদানি হয়েছে 33 লাখ টন। গেল অর্থ বছরে তা দাঁড়িয়েছে 58 লাখ টনে। চলতি বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 65 লাখ টন। এ অবস্থায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ কৃষি বিজ্ঞানীদের। 2 বছরের মধ্যে একটি জাত আবিষ্কার করতে পারবে এটা সম্ভব না, কারণ ক্লাসিক্যাল ব্রিডিংয়ে আপনার 10-12 বছরের মতো লেগে যায় একটা জাত উদ্ভাবন করতে। গম এবং ধানের ব্লাস্ট প্রতিরোধী জাত উদ্ভাবন করার জন্য একটি সমন্বিত এবং একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা জাতীয়ভাবে প্রয়োজন বলে আমি মনে করি। যদিও কৃষিমন্ত্রী বলছেন এদেশের আবহাওয়া গম চাষের উপযোগী নয়, তাই নানা উদ্যোগ সত্ত্বেও সেভাবে আবাদ বাড়ছে না। এতদিন শীত থাকতে হবে, এত টেম্পারেচার, সেটা গম আবাদের জন্য খুব সহায়ক না আমাদের। এই জন্য অন্য ফসলের সাথে প্রতিযোগিতায় টিকছে না। খুব বেশি বাড়ানো যাবে না, তবে আমরা গমের আবাদ বাড়াবার চেষ্টা করছি। কৃষি বিজ্ঞানীরা বলছেন বর্তমানে দেশের 14টি জেলায় ছড়িয়ে পড়েছে ব্লাস্ট রোগ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হাতে লাঞ্ছিতের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল সকাল থেকে কর্মবিরতি পালন করেন তারা। হাসপাতালের পরিচালকও জানান, গতকাল ভোরে মেডিকেলের হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রহিমা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। এ সময় স্বজনরা উত্তেজিত হয়ে ইন্টার্ন চিকিৎসকদের লাঞ্ছিত করে তাদের কক্ষে ভাঙচুর চালায়। এই ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় ইন্টার্ন চিকিৎসকরা। লাঞ্ছিতকারীদের শাস্তিসহ 5 দফা দাবিতে হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি দেন তারা। এই শিক্ষানবিশ চিকিৎসকের এত বড় একটা অংশ যদি হঠাৎ করে কর্মবিরতিতে যায়, তাহলে আমাদের চিকিৎসা সেবা তো ব্যাহত হবে। কিন্তু এই ব্যাহত হওয়া মানে যে চিকিৎসা সেবা থেমে যায় এমন না। মিড লেভেল চিকিৎসক যারা আছে তাদেরকে রোস্টারের মাধ্যমে ডিউটি করে দেওয়া হচ্ছে এবং তারা হাসপাতালের যে সেবাগুলো আছে সেগুলো চালিয়ে যাচ্ছে এবং সব ধরনের এমার্জেন্সি চিকিৎসা সেবা, রুটিন চিকিৎসা সেবা, বহির্বিভাগীয় চিকিৎসা সেবা, সব ধরনের চিকিৎসা সেবাই চালু আছে। সিলেটে অপহরণের একদিন পর অপহৃত কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে 3 অপহরণকারীকে। গতকাল দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সংবাদ সম্মেলনে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুল আলম। তিনি জানান, রোববার বিকেলে বিয়ানীবাজার পৌর এলাকা থেকে 4 থেকে 5 জনের একদল ডাকাত আক্তারুজ্জামান রিয়াদকে অপহরণ করে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে তারা। এ বিষয়ে বিয়ানীবাজার থানায় রিয়াদের ভাই একটি অপহরণের মামলা করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় নাগেশ্বর এলাকা থেকে তাকে উদ্ধার করে। এ সময় গ্রেফতার করা হয় 3 অপহরণকারীকে। এলআইসির সহায়তা নিয়ে এই ফোন ট্র্যাক করে আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আটক করতে পেরেছি। 3 জন আমাদের কাছে আটক আছে, আরও 2 জনকে আটক করার জন্য অভিযান অব্যাহত আছে। বাংলার সময়ে আরও থাকছে। ময়মনসিংহে আবাসিক এলাকা ও ফসলি জমিতে গড়ে উঠছে ইটভাটা। যাচাই বাছাই ছাড়া ছাড়পত্র দেওয়ার অভিযোগ। নারায়ণগঞ্জে 25টি ইটভাটাকে কোটি টাকা জরিমানা। বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে দুবাই থেকে ভারতে স্বর্ণের বার পাচার করছে আন্তর্জাতিক একটি চক্র। ভারত এসব স্বর্ণের বার থেকে স্বর্ণালঙ্কার তৈরি করে রপ্তানি করছে ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে। গত 3 ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে উদ্ধার হওয়া 35 কোটি টাকা মূল্যের 700 স্বর্ণের বারের গন্তব্য ভারত ছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
তবে গডফাদারদের অবস্থান দেশের বাইরে হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারা যাচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সম্প্রতি জেলার ভিলেশ্বরে থেকে 600 পিস স্বর্ণের বারসহ গ্রেপ্তার হওয়া দুজনের পাশাপাশি নগরী সিআরবি থেকে 100 পিস স্বর্ণের বারসহ গ্রেপ্তারকৃত দুজনকে দুদফায় 9 দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে স্বর্ণের বারের গন্তব্য এবং তার সাথে জড়িত গডফাদারদের সম্পর্কে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ অনেকটা নিশ্চিত স্বর্ণের বারের এসব চালান দুবাই থেকে চট্টগ্রাম এসেছে। শেষ পর্যায়ে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে সীমান্তবর্তী জেলার মাধ্যমে স্থলপথে ভারতে পাচার করা হতো। আসামি যাদেরকে আমরা ধরতে পারি তারা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তাদের যে বক্তব্য ইন্টারোগেশনে তারা তাদের লিমিট, তাদের অংশের বাইরে কোনো কিছু বলতে পারে না। তখন অনুমান অনেক কিছু করা গেলেও অনুমান দিয়ে কখনো কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। এই প্রেক্ষিতে দেখা যায় যে মূল ব্যক্তিরা অধরা থেকে যায়। বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণের ব্যবহারকারী হলো ভারতে স্বর্ণ আমদানির ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়, অথচ স্বর্ণালঙ্কার রপ্তানির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে দেশটি। প্রয়োজন মেটানোর পাশাপাশি স্বর্ণালঙ্কার রপ্তানির ক্ষেত্রে ভারতের একটি চক্র চোরাচালানের উপর নির্ভরশীল। আর মধ্যপ্রাচ্যের দুবাই থেকে স্বর্ণের বার পাচারের জন্য বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে তারা। চিটাগাং বন্দর এয়ারপোর্টকে দুইটা রুটকে ব্যবহার করে এই স্বর্ণগুলো ঢাকায় যাচ্ছে। ঢাকা থেকে তারা কোনওয়েতে হয়তো এটা বর্ডার পাস করে এটা ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছে। যেহেতু ওখানে দাম কম, এখানে দাম বেশি, স্বাভাবিক কারণে এটা আসবে বাংলাদেশে। বাংলাদেশ থেকে যখন আর একটু হায়ার প্রাইস যেখানে যাচ্ছে সেইখান থেকে অটোমেটিক্যালি এটা চলে যাবে। গত কয়েক বছরে শুধুমাত্র চট্টগ্রামে উদ্ধার করা হয়েছে 250 কেজির বেশি স্বর্ণের বার। গ্রেপ্তার করা হয়েছে অর্ধশতাধিক স্বর্ণের বার বহনকারী, কিন্তু কখনোই গডফাদারদের আইনের আওতায় আনতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশে যেহেতু এটা পরিবহন হচ্ছে দেশের মধ্যে, এখানে তো আছেই, এর বাইরে এখান থেকে অন্য কোনো দেশে যাচ্ছে কিনা সেটা যখন আবিষ্কার হবে তখন সেটা জানা যাবে যে আর বাইরে কোথাও আছে কিনা। পুলিশের তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত 4 জনই জিজ্ঞাসাবাদে চট্টগ্রাম এবং রাজধানী ঢাকার অন্তত 12 জন ক্যারিয়ারের নাম বলেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতেশ্বরী হোমসে রণদা প্রসাদ সাহা স্বর্ণ পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের আগমন উপলক্ষে পুরো মির্জাপুরেই সাজ রব। শেষ মুহূর্তে চলছে মঞ্চ তৈরির কাজ। প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুতি নিচ্ছে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীরাও। নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে কুমুদিনী ট্রাস্টের আয়োজনে মির্জাপুর ভারতেশ্বরী হোমসে রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক অনুষ্ঠানে যোগ দেবেন সরকার প্রধান শেখ হাসিনা। স্বর্ণপদক প্রাপ্তরা হচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এবং শিল্পী শাহাবুদ্দিন। স্বর্ণপদক অনুষ্ঠান শেষে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার আগমন উপলক্ষে পুরো শহর জুড়ে সাজ রব। শেষ মুহূর্তে চলছে মঞ্চ তৈরির কাজ। বসে নেই ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীরাও। প্রধানমন্ত্রীকে বরণ করতে শেষ মুহূর্তে তাদের মনোজ্ঞ ডিসপ্লে নৈপুণ্যের কাজ ঝালিয়ে নিচ্ছেন তারা। প্রধানমন্ত্রীর সাথে আমরা সবাই অনেক বেশি খুশি, অনেক বেশি আগ্রহী। এই প্রথম আমরা সামনাসামনি থেকে প্রধানমন্ত্রীকে দেখতে পাবো। আমরা অনেক দিন যাবত এখানে রিহার্সাল করতেছি যেন আমরা একটা ভালো বেস্ট একটা ডিসপ্লে দেখাতে পারি। এদিকে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM মিজানুল হক জানান, প্রধানমন্ত্রীর আগমনে প্রায় 1500 পুলিশ সহ 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস এই মাননীয় প্রধানমন্ত্রীর আগমনে কোনো ধরনের নিরাপত্তার বিন্দু পরিমাণ কোনো ব্যত্যয় ঘটবে না। কুমুদিনী ট্রাস্টের পরিচালক প্রতিভা মুসুদ্দি জানান, প্রধানমন্ত্রীর আগমনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা অনেক দিন থেকে যাচ্ছি যে প্রধানমন্ত্রী আমাদের এখানে যদি আসতেন তো আমাদের সেই আশা পূরণ হচ্ছে। উনি সম্মতি দিয়েছেন, উনি আসবেন আমাদের এই রণদা প্রসাদ সাহা স্মরণে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে। 1945 সালে প্রতিষ্ঠিত মির্জাপুর ভারতেশ্বরী হোমসে বিভিন্ন দেশের শিক্ষার্থী রয়েছে প্রায় 1000। সমসংবাদ, টাঙ্গাইল। র্যাগিং ও যৌন নিপীড়নের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবিবের স্বাক্ষর করা এক অফিস আদেশে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, 2 জনকে আজীবন, 1 জনকে 2 বছর এবং 6 জনকে 1 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
র্যাগিং ও যৌন নিপীড়নের শিকার ১২ জন সহ ৪০ শিক্ষার্থীর সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পায় কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আচরণবিধির ৩-এর এ ও বি ধারা অনুযায়ী অভিযুক্তদের বহিষ্কার করে। ময়মনসিংহে নিয়ম নীতির তোয়াক্কা না করেই আবাসিক এলাকা ও ফসলি জমিতে একের পর এক গড়ে উঠছে ইটভাটা। অভিযোগ রয়েছে পরিবেশ অধিদপ্তর সহ অন্যান্য সরকারি দপ্তর অনিয়মের মাধ্যমে যাচাই বাছাই না করেই ছাড়পত্র দিয়ে সহায়তা করছে। তবে জেলা প্রশাসনের দাবি, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইট ভাটা ভেঙে দেয়া ও ক্ষতিপূরণ আদায় করা হচ্ছে। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের প্রতিবেদন। ময়মনসিংহের বিভিন্ন এলাকায় প্রশাসনের অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ফসলি জমি ও আবাসিক এলাকায় গড়ে উঠছে ইটভাটা। ভুক্তভোগীরা জানান, ইটভাটার কালো ধোঁয়ার কারণে আশপাশের ফসলি জমির উৎপাদন এবং ফলজ গাছের ফলন কমে গেছে আশঙ্কাজনক হারে। এছাড়া ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নেয়ায় জমির উর্বরতা কমে যাচ্ছে। শ্বাসকষ্ট রোগটা আমাদের এলাকায় এখন খুব বেশি দেখা দিতেছে, এই বিষাক্ত ধোঁয়ায়। 3 ফসলিয়া জমিতে ফসল মনে করে নেওয়া হয় না, এদিকে সব জমি নেওয়া পতিত হয়ে গেছে। ধুলা বালুয়া গাছের ফল ফলান্তি যা আছে সবকিছু নষ্ট করতেছে। পরিবেশ রক্ষা আন্দোলনকারীদের অভিযোগ, পরিবেশ অধিদপ্তর সহ অন্যান্য সরকারি দপ্তর অনিয়মের মাধ্যমে যাচাই বাছাই না করেই ছাড়পত্র দিয়ে যত্রতত্র ইটভাটা স্থাপনে সহায়তা করছে। এ বিষয়ে তদন্ত দাবি করেছেন তারা। কোনো নীতিমালার তোয়াক্কা না করেই যারা ইটভাটা দেওয়ার তারা দিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে শুধু যে কাজটি করছে সেটা হলো পরিবেশ অধিদপ্তর, কলকারখানা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, এরা বিধি লঙ্ঘন করেই তাদের এই অনুমতিটা দিচ্ছে। তবে জেলা প্রশাসক জানালেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটা ভেঙে ফেলা ও ক্ষতিপূরণ আদায় করা হচ্ছে। মোবাইল কোর্ট, পরিবেশ অধিদপ্তর এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে তাদের মাধ্যমে অভিযান পরিচালনা করছে। যথাযথ কাগজপত্র থাকলে তাদেরকে আমরা অনুমতি দিব এবং বাকিগুলো এগুলো আমরা আইনানুগভাবে বন্ধ করার উদ্যোগ নেব। জেলা প্রশাসনের দেয়া তথ্যানুযায়ী ময়মনসিংহ জেলায় 286টি ইটভাটার মধ্যে বৈধ ইটভাটার সংখ্যা মাত্র 26টি। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। নারায়ণগঞ্জে 25টি ইটভাটায় অভিযান চালিয়ে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে বক্তাবলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা সহ বিভিন্ন অভিযোগে 25টি ইটভাটাকে 1,25 লাখ টাকা জরিমানা করা হয়। জেলায় 350 ইটভাটা থাকলেও 35টির সরকারি অনুমোদন রয়েছে। বাকি ইটভাটাগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক। যারা অবৈধ কার্যক্রম দীর্ঘদিন চালাচ্ছিল তারা এখন আইনের আওতায় আসবেন এবং তাদেরকে একটা জরিমানা করা হয়েছে। 25টি ইটভাটার প্রায় 1,25 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরে পদ্মা নদীতে মাছ ধরার অভিযোগে 8 জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে নড়িয়া মৎস্য বিভাগ ও সুরেশ্বর নৌফাঁড়ির পুলিশ পদ্মা নদীতে যৌথভাবে অভিযান চালায়। এ সময় মাছ ধরার অপরাধে 8 জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় 3টি মাছ ধরার নৌকা ও জাটকা সহ বিপুল পরিমাণ কারেন্ট জাল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। কিশোরগঞ্জে বিভিন্ন দেশের মুদ্রাসহ একজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। পুলিশ জানায়, গতকাল রাত 9টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের বগিতে অভিযান চালানো হয়। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে রিয়াজুল হক চৌধুরী টুটুল। পরে তাকে আটক করে তার সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ডলার, ইউরো, রিয়াল সহ বিভিন্ন বিদেশি মুদ্রা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য বাংলাদেশি টাকায় 6,52,000 টাকা বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে নোয়াখালী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সামনে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ মানববন্ধন করেন। এ সময় বক্তারা প্রধান শিক্ষকের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ ও বৈষম্য নিরসনের দাবি জানান। হবিগঞ্জে উপজেলা নির্বাহী প্রকৌশলীকে হয়রানির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন এলজিইডি কর্মকর্তা কর্মচারীরা।
গতকাল সকালে দিনাজপুরে এলজিইডি ভবনের সামনে মানববন্ধন করেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় বক্তারা অভিযোগ করেন, গত ৬ মার্চ হবিগঞ্জের বাহুবল উপজেলার নির্বাহী প্রকৌশলী গোলাম মহিউদ্দিনকে ক্ষমতার অপব্যবহার করে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিমউদ্দিন। অভিযুক্ত ইউএনের বিচার দাবি জানান বক্তারা। একই দাবিতে বাগেরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছেন এলজিইডি প্রকৌশলীরা। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান। লালমনিরহাট বিমানবন্দর চালু করার প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে বিমান বাহিনীর একটি বিমান অবতরণ করেছে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফিক্সড উইং পরিবহন বিমান লালমনিরহাট বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করে। পরে দুপুর 2টার দিকে বিমানটি উড্ডয়ন করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বিমানবন্দরটি চালু করার প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে বিমানটি অবতরণ করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পরিবহন বিমান আজকে এই রানওয়েতে অবতরণ করেছে এবং আমরা জেনেছি মাননীয় বিমান বাহিনী প্রধান লালমনিরহাট সফর করবেন এবং 13 তারিখে এই এখান থেকে ফিক্সড উইং বিমানেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। যে এই এয়ারফিল্ডকে এই বিমান বন্দরকে কেন্দ্র করে যে বিভিন্ন পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়নের উদ্দেশ্যেই মূলত এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। সীমান্তে অপরাধ দমনে সাতক্ষীরা বিএসএফ ও বিজিবির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ভোমরা কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে বিএসএফ ও বিজিবির সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। এ সময় বাংলাদেশের পক্ষে বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আরশাদুজ্জামান ও ভারতের পক্ষে কলকাতা বিএসএফ এর ডিআইজি রাজীবা রঞ্জন শর্মা নেতৃত্ব দেন। সীমান্তে চোরাচালান, মানব পাচার ও মাদক দ্রব্য পাচার বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে একমত হন তারা। ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল 4:30টায় আলাউদ্দিন খাঁ সঙ্গীত প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ম উবায়দুল মুক্তাদির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মেয়র নায়ার কবির, সাধারণ সম্পাদক আল মামুন সরকার সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন উবায়দুল মুক্তাদির চৌধুরী। ভারত ও বাংলাদেশের মণিপুরী মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে তুলতে মৌলভীবাজারে প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় কমলগঞ্জ কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলন হয়। এতে ভারতের মণিপুর রাজ্যের সর্বমণিপুর মুসলিম সংস্থার সভাপতি এম জালালের নেতৃত্বে আসা 9 সদস্যের প্রতিনিধি দলকে সম্মাননা দেওয়া হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দুদেশের মণিপুরী মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে ওঠা সহ সংস্কৃতি ও শিক্ষার উন্নয়নে এ সম্মেলন ভূমিকা রাখবে বলে জানান। নেত্রকোনায় শুরু হচ্ছে 4 দিনব্যাপী নাট্য উৎসব। মহুয়া থিয়েটারের উদ্যোগে জেলার পাবলিক হলে এ নাট্য উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষে গতকাল দুপুরে মুক্তারপাড়া পাবলিক হলের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। রাজবাড়ীতে নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজবাড়ী শিল্পকলা একাডেমির উদ্যোগে শতবর্ষী শফিউর রহমান মিলনায়তনে নাট্য উৎসবের আয়োজন করা হয়। জেলার 4টি নাট্য সংগঠনের অংশগ্রহণে 4টি নাটক মঞ্চস্থ করা হয়। নাটক দেখে উপভোগ করেন দর্শকরা। মঞ্চ নাটকের হারানো দিন ফিরিয়ে আনতে 35টি জেলায় এই নাট্য উৎসবের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হল সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে প্রভোস্টের পদত্যাগ দাবি রোকেয়া হলের
ছাত্রীদের। রাতভর বিক্ষোভ, ডাকসুর পুনর্নির্বাচন চেয়ে অনশনে 6 শিক্ষার্থী। সব সরকারি হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর। বাঁচবে রোগীর সময় ও শ্রম, বলছেন চিকিৎসকরা। আবাসিক ভোক্তার জন্য গ্যাসের দাম আরও ৮০% বাড়ানোর প্রস্তাব তিতাস ও সুন্দরবনের। শিল্পে বাড়াতে চায় ১৩২%। প্রবল আপত্তি উদ্যোক্তাদের। দুবাই থেকে ভারতে স্বর্ণ পাচারের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ। তথ্য পুলিশের। স্বর্ণ বহনকারী আটক হলেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২০ জন আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ঢালাইয়ের সময় ধস, জানিয়েছেন স্থানীয়রা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।